যাই হোক, তোমাদেরকে আমি আর্থিক বিবরণী বিশদ আয় বিবরণী আলোচনা শুরু করেছিলাম এবং গতদিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার করা নাই বোধহয় না? তোমরা গতদিন দেখো এই যে ১ নম্বর অঙ্কটা প্রবলেম ফর স্টাডি 1 এটা আমি পড়ে দিয়েছিলাম। তোমাদের সাথে বসে আমি অঙ্কটা পড়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম ফাইনালি অঙ্কটা বাসা থেকে করে আনতে। আর তোমরা কি বাসায় অঙ্কটা করেছো? তোমাদের মধ্যে কেউ এই অঙ্কটা আমাকে দেখাতে চাও? যারা বাসায় অঙ্কটা করেছো এদের মধ্যে কেউ আমাকে এই অঙ্কটা কি দেখাতে চাও যে আমি বাসায় কাজ করেছি আমি দেখাবো? এমন কেউ আছো? নেই। উজাইরুল হক 402। ইয়েস স্যার। তুমিও তো করনি তাই না? স্যার অর্ধেক করছিলাম, পরে আর একটু বাকি আছে। স্যার 2 মিনিট দেন, করে দিই আমি। হ্যাঁ 2 মিনিট দেন, আমি জমা এখনই করতেছি, করে দিচ্ছি। আচ্ছা 408 শোয়েব তো আসে নাই। 410 সাইফ ইফতেখার সাব্বির। 410 সাইফ ইফতেখার সাব্বির আছো? যাই হোক, আগে থেকে তোমরা কেউ যখন কমপ্লিট করোনি তখন আমি অঙ্কটা করাই দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নাও। সবাই খাতা কলম নাও। ওজাইরুল হক। স্যার হ্যাঁ ওজাইরুল হক তুমি আমার সাথে সাথে করো। ওকে স্যার। তোমরা সবাই খাতা নিয়ে নাও। দেখো এই হচ্ছে আমাদের একটা রেওয়া মিল আর নিচে দেওয়া আছে কিছু সমন্বয়। এখান থেকে ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে বিশদ আয় বিবরণী তৈরি করো। আমরা এ পর্যন্ত বিশদ আয় বিবরণী করতে গিয়ে প্রথমেই শিখেছি কিভাবে নিট বিক্রয় বের করতে হয়। দেখো নিট বিক্রয় বের করার জন্য এই যে বিক্রয়টা আছে 20,000 এটার সঙ্গে যত রকমের সমন্বয়গুলো সমাধান করতে হয়, যেমন এই যে মাল ফেরত আছে 2,000 এটা বাদ দিতে হয়। অলিখিত বিক্রয় যদি থেকে থাকে সেটা যোগ করতে হয়। তো এখানে অন্য কিছু নেই, বিক্রয়ের সঙ্গে শুধুমাত্র একটা ফেরত আছে, এছাড়া আর কিছু নেই। তাহলে চলো আমরা যদি হাতে হাতে অঙ্কটা করি তাহলে তোমরা ঠিক এই রকমের একটা ঘর টানো। প্রত্যাশা কোম্পানি এর বিশদ আয় বিবরণী 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সম্পূর্ণ বছরের জন্য। তোমরা খুব দ্রুত সবাই আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে যারা এই বিশদ আয় বিবরণীটা করতে চাও তারা দ্রুত এভাবে আমার সাথে সাথে ঘরটা টেনে ফেলো। আমি যখন করব আমার সাথে সাথে করবে, অঙ্কটা শিখে যাবে। তারপর নিজে নিজে ট্রাই করলে করতে পারবে। সবাই দ্রুত খাতা নাও, দ্রুত খাতা নাও, ফাঁকি দিও না। দ্রুত খাতা নাও, নিয়ে ঠিক এই রকমের একটা ঘর টানো। ঠিক এই রকমের একটা ঘর টানো। তোমাদের 1 মিনিট সময় দিলাম, জলদি 1 মিনিটের মধ্যে ঘরটা টানো।
নাও এবার শুরু করো। দেখো, বিশদ আয় বিবরণী করতে গিয়ে প্রথমে নিট বিক্রয় বের করতে হয়। এই জন্য আমরা প্রথমে লিখবো বিক্রয়। দেখো, আমাদের বিক্রয়টা আমরা 2 নম্বর কলমে রাখবো 20,000 টাকা। আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয়টা 20,000 টাকা দেওয়া ছিল, এই যে। এবার এখান থেকে আমাদের ডেবিট পাশে যে মাল ফেরতটা আছে 2,000, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই মাল ফেরতটা হচ্ছে বিক্রয় ফেরত। এটা সবসময় বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হয়। তোমরা জানো তো সবাই এটা? বিক্রয় ফেরত বিক্রয় ইয়েস থেকে স্যার। বাদ দিয়ে দিতে হয়, এটা তো তোমরা সবাই জানো। তাহলে চলো আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিই। বাদ বিক্রয় ফেরত। অলিখিত বিক্রয় থাকলে আগে যোগ করতাম। এখন আমাদের বিক্রয় ফেরতটা ছিল 2,000। আমরা সেই 2,000 টাকা বিক্রয় থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, আমরা 2,000 টাকা বিক্রয় থেকে এই যে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা 3 নম্বর কলমে নিট বিক্রয়টা লিখে দিলাম। আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা হয়ে গেল 18,000 টাকা। আমরা আমাদের একটা কাজ করে ফেললাম। আমরা আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা বের করে ফেললাম। তোমরা কি সবাই নিট বিক্রয় বের করাটা বুঝছো? স্যার এবার ইয়েস স্যার। এবার বিষয়টা বিবরণী করতে গেলে এবার এই নিট বিক্রয়টা বের করার পর এখান থেকে আমরা বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়। এটা তোমাদের শেখানো হয়েছে। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়টা যে আমরা এখান থেকে বাদ দেব যাতে মোট মুনাফাটা পাই, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা তো আমাদেরকে বের করতে হবে। তোমাদেরকে আমি আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো আগেই শিখাই নিয়ে আসছি। ওজাইরুল হক, ইয়েস বিক্রিত স্যার। পণ্যের ব্যয় বের করতে হলে আমরা সর্বপ্রথম কোন আইটেমটা লিখি? স্যার সর্বপ্রথম ক্রয়। স্যার সর্বপ্রথম প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মজুত পণ্যটা লিখি। আমরা সর্বপ্রথমে লিখি মজুত পণ্যটা ওই যে 5,000 টাকা, দেখেছো? এটাকে আমরা প্রারম্ভিক মজুত পণ্য বলি। তাহলে সর্বপ্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা লিখবো। আর প্রারম্ভিক মজুত পণ্যটা ছিল আমাদের 5,000 টাকা। হ্যাঁ, এবার আমরা লিখবো ক্রয়। তবে ক্রয়ের সঙ্গে অনেকগুলো সমন্বয় থাকে বলে আমরা ক্রয়টাকে প্রথম টাকার ঘরে লিখবো। দেখো, আমাদের ক্রয়টাকে প্রথম টাকার ঘরে লিখবো কারণ ক্রয়ের সঙ্গে অনেক ধরনের সমন্বয় থাকে। দেখো, আমাদের এই অঙ্কে ক্রয়টা কোথায় আছে? আমাদের এই অঙ্কটার মধ্যে ক্রয় আছে ওই যে 16,000 টাকা, দেখেছো? 16,000 টাকা আছে ক্রয়। তাহলে ক্রয় 16,000 টাকা আমরা আগে লিখে দিই না প্রথম টাকার কলামে। ক্রয়ের সঙ্গে যে আইটেম গুলো সমন্বয় হয় তার মধ্যে প্রথমে দেখতে হয় যে আমাদের অলিখিত ক্রয় আছে কিনা সমন্বয়ে। তোমরা দেখো তো আমাদের সমন্বয়ের মধ্যে কি কোথাও অলিখিত ক্রয় আছে? নাই। তাহলে এবার দেখবো যে ক্রয় থেকে বাদ দেবো কি কি। দেখো তো, ক্রয় ফেরত, ক্রয় বারটা কি আছে? ওই যে ক্রয় ফেরত আছে 1500। তাহলে আমরা ক্রয় ফেরতটা বাদ দিব। এছাড়া আগুনে বিনষ্ট পণ্য বা এই জাতীয় কোনো সমন্বয় থাকলে আমরা বাদ দিতে পারি? নাই। নাই। তাহলে শুধুমাত্র ক্রয় ফেরত 1500 বাদ দিলেই হয়ে যায়। তাহলে চলো আমরা এই ক্রয় থেকে বাদ দিয়ে দেই বাদ ক্রয় ফেরত। বাদ ক্রয় ফেরত। তাহলে দেখো তো, ক্রয় ফেরতটা ছিল 1,500 টাকা। আমরা 16,000 থেকে এই 1,500 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু আমাদের নিট ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব।
তাহলে ওটাও আমরা আমাদের 16,000 থেকে 1,500 বাদ দিলে কত টাকা থাকে? 14,500 টাকা থাকে নাকি আরো? সেটাই যে আমরা 2 নম্বর কলামে লিখে দিলাম। মোজাহিরুল হক, বিক্রিত পণ্যের ব্যয় বের ইয়েস করার স্যার। জন্য আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখেছি। এরপরে ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে আমরা নিট ক্রয়টাও লিখেছি। এবার কি লিখবো তোমার মনে আছে? স্যার মজুরি ও বেতন। মানে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখবো, তাই না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখবো। তার মধ্যে মজুরি ও বেতন আছে ৩,৭০০ টাকা। পরিবহন আছে ২৮০ টাকা। এগুলো লিখতে হবে, তাই না? তাহলে মজুরি ও বেতন ৩,৭০০ টাকা লিখে ফেলি। মজুরি ও বেতন মজুরি ও বেতন ৩,৭০০ টাকা। এরপরে দেখো আমাদের একটা ক্রয় পরিবহন আছে। ওই যে শুধু পরিবহন নামে আছে ২৮০ টাকা। এটাও আমাদের একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে পরিবহনও লিখে দেবো আমরা ২৮০ টাকা। চলো লিখে দেই পরিবহন। পরিবহনটা আমরা লিখে দিলাম ২৮০ টাকা। আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ সব লেখা শেষ। এবার আমরা এই সবগুলোকে যোগ করব। এবার আমরা এই সবগুলোকে যোগ করি। তোমাদেরকে কিন্তু আমি বিক্রিত পণ্যের ব্যয় আগেও বের করা শিখিয়েছি। চলো আমরা এই সবগুলোকে যোগ করি। এই ৫,০০০ থেকে শুরু করে এই সবগুলোকে যোগ করে দেখি। দেখো তো যোগফলটা কত হয় ওজাহিরুল হক? পাঁচ হাজার, 14,500, 3,700 আর 280 এগুলো সব যোগ করো। 23,480 স্যার। 23,480। এবার আমরা এখান থেকে বাদ দেবো না সমাপনী মজুত পণ্য। এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। দেখো আমাদের সমাপনী মজুত পণ্য এখান থেকে বাদ দিব। আর আমাদের প্রশ্নের মধ্যে এই যে দেখো সমাপনী মজুত পণ্য দেওয়া ছিল। সমাপনী মজুত পণ্য ৮,৫০০ টাকা দেওয়া ছিল। দেখছো ওই যে সমাপনী মজুত পণ্য ৮,৫০০ টাকা। তাহলে আমরা সমাপনী মজুত পণ্য ৮,৫০০ টাকা এখানে বসিয়ে দিব। তাহলে সমাপনী মজুত পণ্য ৮,৫০০ টাকা এখান থেকে বাদ দিয়ে দাও। স্যার 14,980। তাহলে এবার বিয়োগ করে থাকবে 14,980। এই 14,980 টাকাটাকে আমরা এবার 2 নম্বর কলমে নিয়ে যাব। 14,980। এই 14,980 যদি এখন আমরা উপরের বিক্রয় থেকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। এটাকেই বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। এটাকেই বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ওই 18,000 থেকে 14,980 বাদ দিয়ে দাও। তাহলে আমাদের মোট মুনাফাটা কত টাকা আসে দেখো আমরা বের করে ফেলতে পারবো। দেখো আমাদের মোট মুনাফাটা কত আসে আমরা বের করে ফেলতে পারবো। দেখো কত আসে।
বিয়োগ করো 18,000 থেকে 14,980 বাদ দাও 3,120। কত টাকা হয় বিয়োগফল? এটাকে আমরা বলবো মোট মুনাফা। আমরা আমাদের মোট মুনাফাটা পেয়ে গেলাম। স্যার এবার 3,120 না স্যার, 3,020 হ্যাঁ। হবে স্যার। 3,020। হ্যাঁ স্যার, শুধু 3,020 হবে। হ্যাঁ, এবার মোট মুনাফা থেকে যদি আমি নিট মুনাফা বের করতে চাই, তাহলে এবার এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। তাহলে চলো বাদ দিয়ে দিই। এবার এখান থেকে আমরা বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আইটেম আছে। আমরা তো এতদিনে পরিচালন ব্যয় শিখেছি। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আইটেম আছে আমাদের এই অঙ্কে? ওই যে দেখো, বিক্রয় বিপণন আর অফিস খরচ। হ্যাঁ, বীমা খরচ আছে, এটা অফিস। আর এই যে কুরিনের যে সমন্বয়টা আছে এটা বিক্রয় ও বিপণন। আর অবচয়টাও অফিস। তাহলে এই যে কুরিন সংক্রান্ত যত সমন্বয় আছে, কুরিন সংক্রান্ত এই কুরিন সংক্রান্ত সমন্বয়টা আমাদের বিক্রয় ও বিপণন খরচ। তাহলে দেখো আমাদের পরিচালন ব্যয়টা বাদ দিতে গিয়ে বাদ পরিচালন ব্যয়, এই যে আমরা বাদ পরিচালন ব্যয়টা যে লিখেছি, আমরা জানি আমাদের পরিচালন ব্যয়টা দুই ভাগে বিভক্ত, যার একটা অংশকে আমরা বলি বিক্রয় ও বিপণন খরচ। চলো আমরা লিখে ফেলি বিক্রয় ও বিপণন খরচ। আর বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে তোমরা দেখো আমরা কোন কোন আইটেম গুলো লিখবো। প্রথমেই লিখবো এই যে এদিকে তাকে দেখো 200 টাকা কুরিন হিসেবে বাদ দিতে হবে। তাহলে এই কুরিনটা আমাদের বিক্রয় ও বিপণন খরচ। তাহলে দেখো আমরা কুরিন 200 টাকা আগে লিখে দিব। কুরিন কুরিন এই যে 200 টাকাটা আমরা আগে লিখে দিব প্রথম ঘরে। এই কুরিনটা আমরা লিখে দিব 200 টাকা। এবার দেখো এই কুরিনের সঙ্গে ওনারা আরেকটা সমন্বয়ের কথা বলছে। দেখো সমন্বয়ের মধ্যে ওনারা বলেছে সন্দেহজনক দেনার জন্য 5% হারে প্রাপ্য হিসাবের উপর সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে এখন আমরা যে নতুন কুরিন সঞ্চিতি যে 5% ধরবো কার উপর? প্রাপ্য হিসাবের উপর। তোমরা দেখো তো আমাদের প্রাপ্য হিসাবটা কত টাকা ছিল? 7,800 টাকা ছিল। আমি কিভাবে হিসাবটা করছি তোমরা দেখো। আমাদের প্রাপ্য হিসাবটা এখানে কত টাকা ছিল? 7,800। তোমরা কিভাবে বের করবে দেখো। এই যে 7,800 টাকা যে প্রাপ্য হিসাবে ছিল আমাদের, এই 7,800 টাকা থেকে আগে তোমাদের কুরিন 200 টাকা বাদ দিবা। একটু আগে যে কুরিন 200 টাকা ছিল সেই 200 টাকা বাদ দিবা। 200 টাকা যদি বাদ দিয়ে দাও তাহলে তোমাদের কাছে এখন থাকবে 7,600 টাকা। এই যে 7,600 টাকা তোমাদের কাছে আছে, এখন তুমি এই 7,600 টাকার উপরে এই 5% ধরো। তোমাকে যে 5% ধরতে বলছে কার উপর ধরবে? এই 7,600 টাকার উপরে ধরবে। তাহলে দেখো তো 7,600 টাকার উপরে 5% ধরলে 380 টাকা হয় না নাকি? তাহলে নতুন কুরিন সঞ্চিতিটা কি 380 টাকা হয় না? দেখো তো করে। তাহলে প্রাপ্য হিসাব ছিল 7,800। সেখান থেকে আগে এই যে 200 টাকা যে কুরিন ছিল সেটা বাদ দেবে। তারপরে যেটা অবশিষ্ট থাকবে তার উপরে তুমি 5% ধরবে। তাতে আমাদের নতুন কুরিন সঞ্চিতি 380 টাকা হয় কিনা একটু দেখো।
ইয়েস স্যার। তাহলে চলো 380 টাকা নতুন কুরিন সঞ্চিতি এটা আমরা লিখে দেই। এটা আমি কিভাবে বের করলাম তোমরা দেখেছো? তাহলে আমরা এখন কুরিন 200 টাকা এটার সঙ্গে যোগ করে দেব, যোগ নতুন কুরিন সঞ্চিতি। আমাদের নতুন কুরিন সঞ্চিতি আসছে 380 টাকা, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম। 380 টাকার এই 200 টাকা যোগ করলে আমাদের এখন যোগফলটা হয়ে যাবে 580 টাকা। আর তোমরা জানো এই 580 টাকা থেকে আমাদেরকে পুরাতন কুরিন সঞ্চিতি যদি থাকে তো সেটা বাদ দিতে হয়, আছে, তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব সবসময় পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তোমরা দেখো আমাদের পুরাতন কুরিন সঞ্চিতিটা আমাদের রেও মিলে দেওয়া ছিল। আমাদের পুরাতন কুরিন সঞ্চিতিটা দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি 400 টাকা দেওয়া ছিল, দেখেছো? অনাদায়ী পাওনা সঞ্চিতি 400 টাকা দেওয়া ছিল। আমরা ওই 400 টাকাকে পুরাতন কুরিন সঞ্চিতি বলি। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি 400 টাকা যদি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে বলতো ফাইনালি আমাদের টাকার ঘরে মাত্র 180 টাকা বসবে না? তাহলে আমাদের বিক্রয় ও বিপণন খরচ নামে 180। তাহলে বিক্রয় ও বিপণন খরচ নামে শুধুমাত্র 180 টাকায় এখন আমাদের হিসাবে বসবে। $180 আমরা আমাদের বিক্রয় ও বিপণন খরচটা লিখে ফেললাম। এবার আমরা দেখবো আমাদের অফিস ও প্রশাসনিক খরচ কি কি আছে। বিক্রয় ও বিপণন খরচ লিখেছি, এবার অফিস ও প্রশাসনিক খরচ লিখবো। এগুলো আমরা শিখেছি। অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ। দেখো অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে আমাদের যে আইটেমগুলো এখন রয়েছে তার মধ্যে প্রথমেই দেখো আমাদের একটা বীমা খরচ ছিল 320 টাকা, কিন্তু সমন্বয়ের মধ্যে ছিল আগাম প্রদত্ত বীমা 50 টাকা। আগাম প্রদত্ত বীমা মানে অগ্রিম বীমা, আগাম প্রদত্ত বীমা মানে অগ্রিম বীমা। তার মানে আমাদের এই বীমা খরচ থেকে অগ্রিম বীমাটা বাদ দিতে হবে। তাহলে বীমা 320 টাকা, চলো লিখে দেই বীমা 320 টাকা, লিখে দেই বীমা 320 টাকা।